আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি প্রেপোজিশনের একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা যদি ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার এই অ্যানালাইসিসটি মনোযোগ সহকারে শোনো, তাহলে ভবিষ্যতে তোমাদের প্রেপোজিশন রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা জানো বর্তমান সিলেবাসের ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের 7 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে প্রেপোজিশনের কোয়েশ্চেন, যেখানে 5টি গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপের মান হচ্ছে 1। এবং ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপারের 2 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে প্রেপোজিশনের কোয়েশ্চেন, যেখানে মোট 10টি গ্যাপ থাকবে, যার মার্কস হচ্ছে 5। ওয়েল, প্রেপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার পূর্বে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা যে কোনো ধরনের প্রেপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক না কেন, প্রতিটি প্রেপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার সময় গ্যাপগুলো পূরণ করার সময় দুইভাবে পূরণ করা যায়। একটি হচ্ছে জেনারেল প্রেপোজিশনের সাহায্যে, অন্যটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সাহায্যে। তোমরা এই কথাটাও মাথায় রাখো যে 5টি গ্যাপ যদি থাকে, তার মধ্যে 3 থেকে 4টি গ্যাপে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের, আর বাকি 1 অথবা 2টো গ্যাপ থাকে জেনারেল প্রেপোজিশনের। অবশ্যই তোমাদের কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি লেখা থাকে সুইটেবল প্রেপোজিশন, তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা জেনারেল এবং অ্যাপ্রোপ্রিয়েট দুটো দিয়েই হতে পারে। বাট যদি প্রেপোজিশনের গ্যাপটা শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে লেখা থাকে, তাহলে আশা করি বুঝতেই পেরেছো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ছাড়া আর কোনো বিকল্প কিছু রাস্তা নেই। ওয়েল, আমরা জেনারেল প্রেপোজিশনের সাহায্যে কিভাবে করব সেটার একটু আলোচনা করি, চলো। দেখো, জেনারেল প্রেপোজিশন হচ্ছে যে সাধারণভাবে যে আমরা সময়, স্থান, অবস্থান ইত্যাদি বোঝাতে যে প্রেপোজিশন গুলো ব্যবহার করি, সেগুলোকে আমি জেনারেল প্রেপোজিশন বলে চিহ্নিত করতে চাচ্ছি। এগুলো নির্দিষ্ট ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা নাউনের সঙ্গে বাঁধা ধরাভাবে বসে না, এগুলো নিয়ম মনে রেখে কিন্তু মনে রাখতে হয়, নিয়ম পড়ে পড়ে কিন্তু মনে রাখতে হয়। ফর এক্সাম্পল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। এখানে আন্ডার হচ্ছে এই যে আন্ডার যে গ্যাপটা আমরা এখানে ক্রিয়েট করলাম, এটা এই প্রেপোজিশনটা কিন্তু জেনারেল প্রেপোজিশনের অন্তর্ভুক্ত। কারণ এখানে কিন্তু দেখো নির্দিষ্ট কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে কিন্তু ধরাবাঁধা ওয়ার্ড হিসেবে কিন্তু আন্ডার বসে নাই। এখানে কিন্তু অবস্থান বোঝাতে, এই যে অবস্থান বোঝাতে কিন্তু এখানে আন্ডার শব্দটি বসেছে। তুমি চাইলে অন্য বাক্যেও কিন্তু আন্ডার বসাতে পারবে, যেমন হি ইজ হাইডিং আন্ডার দ্য টেবল। দেখো, আগে ছিল আন্ডারের পূর্বে ইজ, এখন কিন্তু হাইডিং, তাহলে কিন্তু ধরাবাঁধা নির্দিষ্ট শব্দের পরে কিন্তু বসছে না। আন্ডার শব্দটি কোনো নির্দিষ্ট শব্দের সাথে বাধ্যতামূলক কিন্তু এখানে সংযোগ নেই, এই জন্য এটাকে আমি বলছি জেনারেল প্রেপোজিশন। আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সাহায্যে, এটা কিন্তু একটা নির্দিষ্ট ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা ফিক্সড ফ্রেজ বলো, ইডিয়ম বলো, তার সাথে বাধ্যতামূলক প্রেপোজিশনটা বসবে, একটা নির্দিষ্ট প্রেপোজিশন। এগুলো কিন্তু মুখস্থ করতে হয় এবং চর্চার মাধ্যমে মনে রাখতে হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি হি ইজ গুড অ্যাট ইংলিশ। এখানে গুড শব্দের পরে কিন্তু অ্যাট যে প্রেপোজিশনটা ইউজ করেছে, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এখানে বাধ্যতামূলক কিন্তু অ্যাটেই বসবে দক্ষতা বোঝানোর জন্য। তুমি ইচ্ছা মতো অন্য কোনো প্রেপোজিশন এখানে কিন্তু বসাতে পারবে না, যেমন গুড অন অথবা গুড ইন। এইভাবে যদি তুমি বসাও, তাহলে বাক্যটা কিন্তু রং একটা মিনিং দিবে এবং ভুল হবে। এই জন্যই আমি এটাকে বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আশা করি এখানে বুঝতে পেরেছো যে আমরা প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রেপোজিশনের আমরা সলভ করব জেনারেল প্রেপোজিশনের সাহায্যে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সাহায্যে। এবার আসো আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট মাধ্যমে আমরা একটি প্রেপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখি। ওয়েল, কমপ্লিট দ্য টেক্সট, দিস উইল বি টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশন। এখানে যেহেতু লেখা সুইটেবল প্রেপোজিশন, তাহলে বুঝতেই পারছো
আমরা এই প্রেপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা দুই ভাবে করতে চাই, একটা হচ্ছে জেনারেল প্রেপোজিশন, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। চলো আমরা পড়ি। এডুকেশন ইজ ইসেনশিয়াল স্পেস সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। এই গ্যাপটাতে আমরা কি বসাবো? এখানে ইসেনশিয়ালের পরে আমরা অবশ্যই ফর বসাবো। এখন কথা হচ্ছে ইসেনশিয়ালের পরে ফর কেন হবে এখানে? কারণ দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমরা জানি কোনো কিছুর জন্য অপরিহার্য, দ্যাট মিনস অত্যাবশ্যক, এরকম কিছু বোঝাতে আমরা ইসেনশিয়াল শব্দের পরে, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে আমরা একটি নির্দিষ্ট প্রেপোজিশন সেটা হচ্ছে ফর বসাবো। আর এখানে টু কেন বসবে না? বিকজ এটা একটা ফান্ডামেন্টাল, দ্যাট মিনস কোনো একটা অবিচ্ছেদ্য অংশ বোঝাচ্ছে না। যেমন অক্সিজেন ইজ ইসেনশিয়াল টু লাইফ, ওইখানে কিন্তু ইসেনশিয়ালের পরে টু বসবে, কারণ অক্সিজেনটা হচ্ছে লাইফের একটা ফান্ডামেন্টাল পার্ট। এখানে কিন্তু কোনো কিছুর জন্য বোঝাচ্ছে অপরিহার্য, দ্যাটস এখানে ফর বসবে। আশা করি বুঝতে পেরেছো ইসেনশিয়ালের পরে কখন ফর বসে আর কখন টু বসে। ওয়েল, আ ম্যান ডিভয়েড অফ, এখানে আমরা কি দিব? অফ। এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমি লিখে রেখেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ডিভয়েড অফ, যার অর্থ হচ্ছে বর্জিত, বিহীন বা ব্যতীত। তাই ডিভয়েড অ্যাডজেক্টিভের পরে অফ হবে। যেমন হি ইজ ডিভয়েড অফ অনেস্টি, সে হচ্ছে সততা বিবর্জিত। তাহলে কি দাঁড়ালো? আ ম্যান ডিভয়েড অফ এডুকেশন, শিক্ষা বিবর্জিত ব্যক্তি, যার শিক্ষা নেই, সেই লোকটা ক্যান নট কন্ট্রিবিউট টু, এখানে হবে টু। এই টুটাও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কন্ট্রিবিউট ভার্বটার পর অলওয়েজ কি বসবে? টু বসবে। দেখো লিখে রেখেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কন্ট্রিবিউট টু অর্থ কোনো কিছুতে অবদান রাখা, তাই কন্ট্রিবিউট ভার্বের পর টু হবে। যেমন হার্ড ওয়ার্ক অলওয়েজ কন্ট্রিবিউটস টু ওয়ান সাকসেস, একজনের সফলতায় অবদান রাখে। তাহলে যে শিক্ষা বিবর্জিত লোক, শিক্ষা শূন্য ব্যক্তি, যার শিক্ষা নেই, সে অবদান রাখতে পারে না সমাজে। অন দি আদার হ্যান্ড, এতক্ষণ পর্যন্ত বলেছে আনএডুকেটেড পার্সনের কথা, এখন হচ্ছে অন দি আদার হ্যান্ড, পক্ষান্তরে অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত মানুষ, প্লেজ আ পিভিটাল রোল ইন, এখানে ইন হবে। আমরা জানি যে রোল শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে এটা একটা নাউন, এরপরে হবে ইন। ইন এনহ্যান্সিং দ্য পেস, গতি অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নের গতি বৃদ্ধিতে শিক্ষা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একজন শিক্ষিত মানুষ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আ কান্ট্রি শুড পুট মাচ এমফাসিস, এমফাসিস হচ্ছে নাউন, এই এমফাসিসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে অলওয়েজ অন বসে। দেখো লিখে রেখেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এমফাসিস অন অর্থ কোনো কিছুর উপর গুরুত্ব দেওয়া, তাই এমফাসিস নাউনের পর অন হবে। যেমন হি পুট আ গ্রেট এমফাসিস অন মাচ লিটারেসি, অন ম্যাস লিটারেসি, অর্থাৎ গণসাক্ষরতার উপর সে একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব দিয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই লাইনটা হচ্ছে যে এখানে অন হবে। কি হবে? অন। এমফাসিসের পরে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে অন বসে, যার বাংলা অর্থ হচ্ছে একটি দেশের উচিত গুরুত্ব দেওয়া কিসের উপর? শিক্ষিত করার উপর ইহার নাগরিকদেরকে। ইটস বলতে এখানে কান্ট্রি, কান্ট্রির যে নাগরিক আছে ওই নাগরিকদেরকে শিক্ষিত করার উপর গুরুত্ব দেওয়া উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যে কটা গ্যাপ ছিল প্রত্যেকটি গ্যাপে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের গ্যাপ ছিল, কোনো একটা গ্যাপও কিন্তু জেনারেল প্রেপোজিশনের অন্তর্ভুক্ত ছিল না। আশা করি তোমরা আমার এই ভিডিওতে যে আলোচনাটা আমি করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে আবার অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।